ওয়েলকাম টু দাক্ষা। আজকে আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আমার নমস্কার তো রইল, কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব। কিন্তু যেটা জেনে নিতে হবে এই তিথি কে, কোথা থেকে এর উৎপত্তি, কি কারণ এই তিথি আবির্ভাব কোথা থেকে ঘটলো, আমরা তিথির সন্ধান কোথা থেকে পেলাম। আমরা যখন বরাহ পুরাণ ঘাটছি তখন দেখছি ঋষি মহাতপস তিনি তখন বলছেন যে হিরণ্য গর্ভের থেকে যা সৃষ্টি হবে সেই সৃষ্টিকে মানব সৃষ্টি বলা হবে। অর্থাৎ আমরা যারা মানব জন্ম গ্রহণ করেছি আমাদের উৎপত্তি কোথায়? হিরণ্যগর্ভ থেকে। আমরা পঞ্চমহাভূত তত্ত্বের আন্ডারে থাকব। আমাদের মধ্যে অগ্নি থাকবে, পৃথ্বী থাকবে, বায়ু থাকবে, জল থাকবে, আকাশ তত্ত্ব থাকবে। এই তিথিকে জলতত্ত্ব দেখে। কিন্তু সবার আগে জানতে হবে তিথি কেন আবিষ্কার হলো, তিথির আবির্ভাব কেন ঘটালেন মহাতপস, কেন তিথির কথা বললেন। তিনি বলছেন হিরণ্যগর্ভের থেকে যে মানুষ্য সৃষ্টি হবে, যে মানব জন্মের সৃষ্টি হবে, তাদের কোয়ালিটি এক, অর্থাৎ তাদের সত্তা তো এক, কিন্তু তাদের চরিত্রগত দিক থেকে তারা প্রত্যেকে আলাদা আলাদা হবে। অর্থাৎ এই পঞ্চমহাভূত তত্ত্বের মতো আলাদা আলাদা হবে। এদের প্রত্যেকটা তিথির এক একজন করে দেব এবং দেবী থাকবে, অর্থাৎ একজন পার্সন থাকবে। এই দেবদেবী হচ্ছে এই তিথি রিপ্রেজেন্টার, যারা যে তিথির আন্ডারে পড়ছে সেই মানুষরা সেই তিথির যে ভগবান বা গড বা তাদের যে সেই তিথির যে রিপ্রেজেন্টার হিসেবে দেখানো হয়েছে, তাদের মতো তাদের ভাবধারাকে গঠন করতে হবে, জীবনযাত্রার মানকে তাদেরকে ঠিক সেরকমভাবে অবলম্বন করতে হবে। কিন্তু আমরা যখন শিব পুরাণ পড়ছি, শিব পুরাণে মা পার্বতী শিবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে মানুষের যে জন্ম হবে, মানুষের জীবনে তো অনেক রকম সমস্যা থাকবে। আমি জানি না আপনারা শিব পুরাণ পড়েছেন কিনা, বা যারা যারা শিব পুরাণে ইন্দ্র জ্বালাদির যে পার্ট সেই পার্টকে আপনারা পড়েছেন কিনা। যদি আপনারা সেই জায়গাকে পড়তে পারেন আপনারা নিজেরাই জানতে পারবেন যে মা পার্বতী যখন শিবকে জিজ্ঞেস করছেন মনুষ্য জন্মের যে দুঃখ থাকবে, তার যে সমস্যা থাকবে, মানব কুল কী করে সেই সমস্যা থেকে তাদের নিজেদেরকে উদ্ধার করবে, কিভাবে সেখান থেকে বের করে আনবে। আজকে আমরা যখন বরাহ পুরাণ পড়ছি, ঠিক বরাহ পুরাণে মহাতপস যখন এই কথাগুলি বলছে তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন আমরা প্রত্যেকে পঞ্চমহাভূত তত্ত্বের নিয়ন্ত্রণে থাকবো। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল ও আকাশের মধ্যে আমাদের থাকতে হবে। আমাদের প্রত্যেকের সত্তা এক থাকবে, কিন্তু আমাদের চরিত্রগতভাবে আমাদের পার্থক্য থাকবে। আমাদের প্রত্যেকটা তিথি, এই যে তিথিকে কোথায় দেওয়া হয়েছে, তিথিকে পঞ্চ অঙ্গের মধ্যে ধরা হয়েছে, অর্থাৎ পঞ্চাঙ্গের মধ্যে দেওয়া হয়েছে। এই পঞ্চাঙ্গ কি কি? তিথি, নক্ষত্র, বার, যোগ ও করণ। তার মানে এই পাঁচটা জিনিস নিয়ে পঞ্চাঙ্গ তৈরি হয়েছে, অর্থাৎ পঞ্চমহাভূত তত্ত্ব। আমরা প্রত্যেকে পঞ্চমহাভূত তত্ত্বের আন্ডারে। আমাদের জীবনে সফলতা, ব্যর্থতা, দুঃখ, আনন্দ, হাসি, কান্না, প্রতিটি জিনিস এই পঞ্চমহাভূতের তত্ত্বের মধ্যে থাকে। আজকে তিথি এবং করণ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তার কারণ আমরা যখন বরাহ পুরাণ দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে মহাতপস তিনি বলছেন যে তিথি জলতত্ত্বের মধ্যে পড়ছে এবং তিথির পাশাপাশি করণ, এই করণ পৃথ্বী তত্ত্বের নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ মানব জীবনকে যদি সঠিকভাবে পালন করতে হয়, মানব জীবন তখনই সুন্দর ও সুখমণ্ডিত হবে যখন মানুষ যে জন্ম লাভ করবে তারপর তার মধ্যে যে জ্ঞান বা তার মধ্যে যে জ্ঞানের যে আধার তৈরি হবে, সেই জ্ঞানের আধার দিয়ে সে তার তিথি বা পঞ্চাঙ্গকে যত যত্ন করবে তার জীবন তত সুন্দর হবে। আমরা বলি আমরা জন্মের সময় কী কী দোষ নিয়ে জন্মাই, আমরা জন্মের সময় কী কী শুভত্ব নিয়ে জন্মাই। ঠিক সেই কথাগুলো আজকে আমরা শিব পুরাণ বা আমরা যখন বেদ পড়ব, আমরা যখন উপনিষদ পড়ব, আমরা যখন বরাহ পুরাণের মধ্য দিয়ে যাব, তখন আমরা দেখতে পাচ্ছি যে মানব জীবন, অর্থাৎ আজকে যে আমরা জন্মগ্রহণ করছি কোথাও না কোথাও পূর্বজন্ম সেখানে কানেক্টেড। আমাদের পূর্বের জন্ম যেরকম, পূর্বজন্মের কর্ম যেরকম, সেই কর্ম অনুসারে আমরা এই জন্মে জন্ম লাভ করছি এবং সেখানে কিছু প্লাস থাকবে, কিছু মাইনাস থাকবে। আমাদের প্লাসকে বৃদ্ধি করতে হবে আর মাইনাসকে আস্তে আস্তে কমাতে হবে, কমিয়ে কমিয়ে তা প্লাসে আনতে হবে। এবং তার কৌশল পঞ্চাঙ্গের মধ্যে দেওয়া হয়েছে। পঞ্চাঙ্গ নিয়ন্ত্রণকে যদি জানতে পারে মানব জীবন, তাহলে মানুষ তার জীবনের সমস্যা থেকে অনেক অনেক শতহাত দূরে থাকতে পারবে। মানুষের জীবনে সমস্যা তো আসবে, কিন্তু সে সমস্যাকে সে দৃঢ় হাতে, শক্ত হাতে সমাধান করতে পারবে। এই পার্টকে কোথাও না কোথাও আমাদের তিথির আন্ডারে বোঝানো হয়েছে। এবার আমরা আসবো তিথি ক প্রকার ও কী কী। তিথি ক প্রকার মানে তিথি কটা ভাগে বিভক্ত, অর্থাৎ আমরা জানি 15টা তিথি রয়েছে।
প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত আমাদের 15টা তিথি রয়েছে। চতুর্দশী পর্যন্ত 14 নম্বর দিন, তারপরে যে দিনটা আসে সেটা 15 নম্বর তিথি হিসেবে বিবেচিত। এর মধ্যে একটা মজা রয়েছে কি, আমাদের এখানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ হিসেবে ধরা হয়েছে। কিভাবে তিথি আসলো? মহাতপস বলছে সূর্য এবং চন্দ্রের যে দূরত্ব, প্রতিদিন যে দূরত্ব তারা তৈরি করছে বা প্রতিদিন যে দূরত্ব বা যে ব্যবধানে তারা থাকছে তাকে একটা তিথি বলা হয়। এক তিথির মান কত? এক তিথির মান 12 ডিগ্রি, অর্থাৎ সূর্য থেকে চন্দ্রের যে দূরত্ব বা চন্দ্র সূর্যের দিকে যে দূরত্বকে যাত্রাপথ যে মেনটেন করছে তার মেনটেনেন্স হচ্ছে 12 ডিগ্রি পর্যন্ত। এই 12 ডিগ্রি পর্যন্ত একটা তিথি হিসেবে বিবেচিত হয়। এবার আমরা কি জানতে পারলাম? যে তিথিতে আমাদের জন্ম, ঠিক সেই তিথির যিনি মালিক, সেই তিথির যিনি রিপ্রেজেন্টার, আমাদের চরিত্রগতভাবে আমরা ঠিক সেরকমই হব। তার মানে তিথি প্রতিপদ, আমরা যখন জ্ঞানের ভাণ্ডারে যখন যাচ্ছি, আমরা যখন জ্ঞানকে দেখছি, যখন আমাদের তিথি সম্বন্ধে পুরাণ আমাদের বিস্তার জ্বালাচ্ছে, তখন কি করছেন? আমাদের রিপ্রেজেন্টারকে জানাচ্ছেন। প্রতিপদে কে থাকছেন? প্রতিপদে অগ্নি থাকছেন, দ্বিতীয়াতে অশ্বিনী কুমার দয় থাকছেন, তৃতীয়াতে গৌরী থাকছেন, চতুর্থীতে গণপতি থাকছেন, পঞ্চমীতে নাগ বা সরস্বতী থাকছেন, ষষ্ঠী তিথিকে রিপ্রেজেন্ট করেন কার্তিক, সপ্তমীকে রিপ্রেজেন্ট করছেন সূর্যদেব নিজে, অষ্টমীকে রিপ্রেজেন্ট করছেন শিবজি কৃষ্ণ, নবমীকে রিপ্রেজেন্ট করছেন দুর্গা। আজকে দশমী যখন আমরা দেখতে পাচ্ছি, দশমীকে রিপ্রেজেন্ট করছেন যমরাজ। আজকে একাদশী তিথিকে রিপ্রেজেন্ট করছে কে? বিশ্বদেবা বা কুবেরজি বা বায়ু। আমরা যখন দ্বাদশী তিথি নিয়ে আলোচনা করছি, সেই দ্বাদশী তিথিকে দেখছে কে? বিষ্ণু নিজে। ত্রয়োদশীতে দেখছে ধর্মরাজ অর্থাৎ যমরাজ, চতুর্দশীকে শিব বা রুদ্র, পূর্ণিমাকে সোমা অর্থাৎ সোমদেব বা চন্দ্রদেব, আর অমাবস্যাকে দেখছে কে? পিতৃ অর্থাৎ অ্যানসেস্টার, পিতৃলোক। এই যে ভাগে ভাগ করা হলো, এই যে 16টি ভাগে ভাগ করা হলো, এই 16টি ভাগকে আমাদেরকে ধরতে হবে। আপনার আমার যে তিথিতে জন্ম, আমাদের উচিত সেই তিথির যে গার্জিয়ান, সেই তিথির গার্জিয়ানকে ধরে ধরে আমাদের পথ চলা। এবার শুধু তা ভাবলে হবে না, তিথিকে আবার সাব ভূতে আমাদেরকে ভাগ করা হয়েছে, অর্থাৎ পঞ্চমহাভূত তত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল ও আকাশ, এই যে 5টা ভাগ দেওয়া হয়েছে, তার মধ্যে এই তিথিকে বিভক্ত করা হয়েছে। সেই তিথিগুলো কি কি? আমাদেরকে সেই জায়গাটাকে জানতে হবে, অর্থাৎ তিথির মধ্যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। এখানে আমাদের 5 ভাগে ভাগ করা হয়েছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল হিসেবে। আমরা অগ্নি তত্ত্বের যে তিথিকে ভাবি তাকে ভাবছে হচ্ছে নন্দ তিথি। আজকে যদি ভদ্র তিথি হয় তাহলে তা হলো পৃথ্বী তিথি। আজকে যদি আকাশ তিথি হয় তাহলে তা হলো জয়া। আজকে যদি রিক্ত তিথি হয় তাহলে সেটা আপস অর্থাৎ জল। আজকে যদি বায়ু হয় তাহলে সে পূর্ণা অর্থাৎ পূর্ণ তিথির মধ্যে পড়ছে। আজকে আমাদের এই তিথিগুলোকে আলোচনা করার উদ্দেশ্য কি? আপনারা নিশ্চয়ই ডায়েরিতে নোট ডাউন করে নিয়েছেন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম। আমি জানি আজকে বেনারসের এই পবিত্র ভূমিতে আরতি দেখতে দেখতে আজকে আমাদের মনে এই যে আলোচনা, আমরা বেদ, উপনিষদ বা পুরাণ বা যে তত্ত্বকথা বা আমাদের মধ্যে যে জ্ঞান দর্শন রয়েছে, সেই জ্ঞান দর্শনের যে শাস্ত্র, সেই শাস্ত্র থেকে আমরা এই আলোচনাগুলো আনছি। অর্থাৎ জীবন জ্যোতিষে কোথাও না কোথাও পুরাণ, বেদ বা আমাদের শাস্ত্র, আমাদের প্রাচীন শাস্ত্র ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ শাস্ত্র আমাদের ডেভেলপমেন্টের কথা বারংবার বলে গেছে। এত শাস্ত্র কেন লেখা হয়েছে? বিভিন্ন দিক থেকে আমাদের জীবন নানাভাবে আক্রমণ করা হবে। আমাদের জীবনকে বারংবার অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, আর সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল আজকে শুধুমাত্র জ্ঞান থাকলো, আমরা ফিজিক্সে অনার্স করলাম, কেমিস্ট্রিতে অনার্স করলাম, ম্যাথসে অনার্স করলাম, কেউ ইঞ্জিনিয়ারিং করছি, কেউ হয়তো ডক্টরি করছি, কেউ ব্যবসায় জড়িত রয়েছি, কিন্তু তার মধ্যে কি আমাদের সমস্যা তো বারংবার। তার মানে এই শাস্ত্রগুলো জানলেও, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো জানলেও আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জ্ঞান দর্শনকে জানতে হবে, অর্থাৎ বেদ, উপনিষদ। আজকে যে শাস্ত্রার্থ যেটা চলছে, আজকে এই যে পবিত্র ভূমিতে যে এত কাণ্ড কারখানা চলছে, কেন? কোথাও না কোথাও এনার্জির কথা, এনার্জি সেভ করার জন্য এত মানুষ একটা জায়গায় সংঘবদ্ধ হচ্ছে এনার্জির জন্য। আজকে আমি আজকে যে এই প্রোগ্রামগুলো করছি, আপনারা যে অনুষ্ঠানটা আজকে দেখছেন, এই অনুষ্ঠানটা আমার শিবরাত্রির আগের দিন তৈরি করা, অর্থাৎ আমি শিবরাত্রির দিন নিজে এখানে উপস্থিত থাকবো। কেন থাকবো? তার কারণ আমি যে শাস্ত্রের মধ্যে রয়েছি, এই শাস্ত্রের মধ্যে থেকে আপনার জীবনের উন্নতির জন্য আমি পথ অবলম্বন করেছি। অর্থাৎ আপনার উন্নতি কিভাবে হবে তার জন্য আমি অন্বেষণ করে চলেছি। আর সে অন্বেষণ করতে গেলে আমাকে কোথায় আসতে হবে? আমাকে পীঠস্থানে থাকতে হবে। তার পীঠস্থান তো এটা, যার থেকে আমি এনার্জি নিই, আপনাকে এনার্জি দিই। এখন অগ্নিতত্ত্বে এখানে
আরতি চলছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আমরা যে পঞ্চমহাভূত তত্ত্বের কথা বললাম, আপনারা যদি আরতির দিকে তাকিয়ে থাকতে পারেন তাহলে দেখবেন সেখানে অগ্নি, অর্থাৎ এই যে এখন চলছে অগ্নি তত্ত্বে এখন গঙ্গা আরতি চলছে, এরপর পৃথ্বী তত্ত্ব, তারপর জলতত্ত্ব, তারপরে আকাশ তত্ত্ব। विलास बंधु बंधु शेष लेखा शेखर कसून फूल धोरणी विभूषरा राजमालया जाट भूत चिराय पंच चोर बंद शेखर সম্রাটদা চ্যানেলে এইরকম তথ্যাবলী, নানা রকমের তথ্যাবলী আপনাদের সামনে সম্রাটদা বারংবার নিয়ে আসবে। আর আপনাদের যেটা করতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশান বেলকে প্রেস করে দিতে হবে। তার কারণ আপনি যত নোটিফিকেশান বেলকে প্রেস করবেন, আমার ভিডিওর সমস্ত কিছু আপনাদের কাছে চলে যাবে। আমি এই মুহূর্তে বিদায় নেব, কিন্তু আমার ফ্রেম থাকবে। তার কারণ এবার আপনারা আরতিটা একটু এনজয় করবেন, শুধু আমার বক্তব্য এনজয় করলে হবে না। আশা করি ভালো থাকবেন আর সকলে আমার চ্যানেলের দিকে নজর রাখবেন। আজকে আসি, আপনারা আরতি দেখতে থাকুন। তিথি আর করণ দুটো মিলিয়ে আমাদের জীবনযাত্রার মান ঠিক কেমন হবে তা বলে দেয় আমাদের ন্যাটাল চার্টে আপনার আপনার যে সময় জন্ম হয়েছে, অর্থাৎ আপনি কোন তিথিতে জন্ম, আপনার কি করণ আপনি পেলেন। আজকের করণ আমাদের আলোচনা বালব করণ, অর্থাৎ চন্দ্রের করণ। এই চন্দ্রের করণ অর্থাৎ বালব করণকে যে দেখছেন সে হচ্ছে চন্দ্রের করণ। আমি এর আগে আপনাদেরকে একটা ইকুয়েশন বুঝিয়েছিলাম যে তিথির মালিক যে ন্যাটাল চার্টে তার পজিশন বুঝতে হবে। 2 নম্বর যে কথা, সে কথাটা হচ্ছে আজকে তিথির পাশাপাশি আপনার যে করণের যে মালিক, সে করণের মালিককে বুঝতে হবে। আবার করণকে যে দেখছে তাকেও দেখতে হবে, অর্থাৎ পৃথ্বীতত্ত্বের মালিক করণ পৃথ্বীতত্ত্ব দেখে আর তিথি জলতত্ত্ব দেখে। চন্দ্র জলতত্ত্বের আরেকটি কারক গ্রহ।